আসসালামু আলাইকুম, দিস ইজ নহিদ সৌরভ। আজকে আমরা শুরু করতে যাচ্ছি পার্টিকেল ফিজিক্সের আলোচনা। আচ্ছা, আমাদের অলরেডি কোয়ান্টাম মেকানিক্সের সিরিজ চলতেছে, তার মাঝখানে আমি পার্টিকেল ফিজিক্সটাকেও নিয়ে আসছি, কারণ আমরা যেহেতু ক্ষুদ্র লেভেলে ঢুকছি ফিজিক্সের, সেই ক্ষেত্রে আরেকটু বেশি আলোচনা করি এই ব্যাপারগুলো নিয়ে। আচ্ছা, যেহেতু পার্টিকেল, তাহলে আমরা শুরু করি একটা ম্যাটার নিয়ে। ধরলাম এটা একটা ম্যাটার, হ্যাঁ। আচ্ছা, এই ম্যাটারটা কী দিয়ে তৈরি? আমরা ম্যাটারটাকে একটু ভাঙতে থাকি, তো কী কী পাই দেখি। তো শুরুতে আমরা একটা ম্যাটার, এটা একটা ম্যাটার, ঠিক আছে, নর্মালি। তো একটা ম্যাটারকে যখন আমরা ভাঙবো, তো ম্যাটার থেকে নর্মালি আমরা পাবো অ্যাটম। অ্যাটমের মধ্যে কি আছে? মাঝখানে নিউক্লিয়াস এবং চারপাশে ঘূর্ণায়মান ইলেকট্রন। এটা নর্মালি আমরা অ্যাটম, যেখানে নিউট্রন প্রোটন নিউক্লিয়াসের মধ্যে থাকবে এবং নির্দিষ্ট একটা কক্ষপথে ঘুরবে ইলেকট্রন। এটা একটা অ্যাটমের স্ট্রাকচার দিতে পারি আমরা নর্মালি। একটা অ্যাটমকে ভাঙলে আমরা এটা পাচ্ছি। সো এরকম একটা স্ট্রাকচার সবসময় পড়ে আসছি। তাইলে আমরা এরপরে যখন আরও ভাঙবো এটাকে, তাহলে আমরা তখন ভাঙনটা করতে পারবো নিউক্লিয়াসের। এই যে নিউক্লিয়াসকে যদি আমরা আবার ভাঙি, তাহলে আমরা পাবো কোয়ার্কস। নর্মালি এতটুকু আমরা বারবার জেনে আসছি, বা বেশিরভাগই এতটুকু পরিমাণে পড়ালেখা করি, কিন্তু আসলে এই এত ছোটোভাবেই কি এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা তৈরি, বা এত ছোট জিনিসের মধ্যেই কি আমরা সীমাবদ্ধ নাকি? সীমাবদ্ধ না। কারণ এই কোয়ার্কসগুলো নিয়ে বা নিউট্রন প্রোটন ইলেকট্রনগুলো নিয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি না, এত ছোট পর্যায়ে না। বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে মানে অগণিত পার্টিকেলস আছে, অগণিত। প্রতিনিয়ত অনেকগুলো আছে ধ্বংস হচ্ছে, কিছু আছে যে ক্রিয়েট হচ্ছে, সৃষ্টি হচ্ছে, কিন্তু আমরা জিনিসটাকে অবজার্ভই করতে পারছি না, কারণ তারা খুবই কম সময়ে কি ডিকে হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে, এভাবে হইতে পারে। কারণ তারা অবভিয়াসলি আমরা এই চ্যানেলে অনেক জায়গায় জানছি যে প্রত্যেকটা পার্টিকেল তার অ্যান্টি পার্টিকেল নিয়ে সৃষ্টি, তো সেক্ষেত্রে তারা কোলেশনের মাধ্যমে কি হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। অনেকের ব্যাপার হচ্ছে টাইমটা খুবই কম, অর্থাৎ খুবই কম সময়ের জন্য সৃষ্টি হচ্ছে, সাথে সাথে আবার ধ্বংস হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা অবজার্ভ করতে পারছি না, কিন্তু এত ছোট আলোচনার মধ্যে কিন্তু মহাবিশ্ব সীমিত না। সেক্ষেত্রে অনেক অনেক ধরনের পার্টিকেল আছে, ওই পার্টিকেলগুলোকে আমরা আজকে বা এখন থেকে জানতে চেষ্টা করব আমাদের এই সিরিজটার মাধ্যমে। সো এই ব্যাপারটাকে আমরা যদি আরেকটু ভাঙি, তাহলে আমরা যে কোনো পার্টিকেল বা এই টাইপের মহাবিশ্বের জন্য অনেক ধরনের পার্টিকেল আছে, ওই পার্টিকেলগুলো যদি আরেকটু আমরা সামনের দিকে অগ্রসর করি, সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা পার্টিকেলকে বিভিন্নভাবে ক্লাসিফাই করতে পারি বা ভাঙতে পারি। যেমন যে কোনো পার্টিকেল দুইটা অংশ থাকবে পার্টিকেলের। আমি যদি কালার চেঞ্জ করি, আমরা যে কোনো পার্টিকেলের একটা অংশ থাকবে যা তাকে মাস দিবে, বা যে এগুলো ম্যাটারের জন্য দায়ী, বলতে গেলে ম্যাটারের জন্য দায়ী। অর্থাৎ পার্টিকেলের একটা অংশ ম্যাটারের জন্য দায়ী, যেহেতু এটা একটা কলম, তো এটা একটা ম্যাটার, তো এই ম্যাটারের জন্য পার্টিকেলের একটা অংশ দায়ী। আরেকটা হচ্ছে ফোর্সেসের জন্য দায়ী। আমাদের নর্মালি ফান্ডামেন্টাল ফোর্সেসের জন্য দায়ী, এভাবেও বলতে পারি যে পার্টিকুলার একটা অংশ ম্যাটার ক্রিয়েট করবে, একটা অংশ ফোর্স ক্রিয়েট করবে, ঠিক আছে। তো পার্টিকেলের নর্মালি দুইটা অংশ, একটা হচ্ছে ফার্মিয়ন্স, একটা হচ্ছে বোসন্স। তো ফার্মিয়ন্সগুলো হচ্ছে ম্যাটার ক্রিয়েটের জন্য দায়ী, এবং বোসন্সগুলো ফোর্স ক্রিয়েট করার জন্য দায়ী। তো আমরা যদি ফার্মিয়ন্সকে ভাঙি, তাহলে আমরা পাবো কোয়ার্কস, যেটা আমরা ন্যাচারালি এইভাবে পড়ে আসছি যে নিউক্লিয়াসকে ভাঙলে কোয়ার্ক। কিন্তু আমরা এই ক্লাসিফিকেশন বা এটাকে আমরা বলতে পারি যে স্ট্যান্ডার্ড মডেল অফ এলিমেন্টারি পার্টিকেল। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মডেল অফ এলিমেন্টারি পার্টিকেল, এই আলোচনাটা, ঠিক আছে। তো এখানে আমরা পার্টিকেলের দুইটা অংশ পাচ্ছি, একটা হচ্ছে ফার্মিয়ন্স, একটা বোসন্স। এবং ফার্মিয়ন্সটা ম্যাটারের জন্য দায়ী, ম্যাটার সৃষ্টি করার জন্য বা ম্যাটার ক্রিয়েট করার জন্য, ম্যাটার প্রপার্টিটার জন্য দায়ী, টু বি স্পেসিফিক। আচ্ছা, ফার্মিয়ন্সকে আমরা যদি ভাঙি, তাহলে ফার্মিয়ন্সের আবার দুইটা অংশ, একটা হচ্ছে কোয়ার্কস, একটা হচ্ছে ল্যাপটনস। কোয়ার্কস হচ্ছে 6 রকমের, একটা হচ্ছে আপ, একটা হচ্ছে ডাউন, একটা হচ্ছে চার্ম, একটা হচ্ছে স্ট্রেঞ্জ, একটা হচ্ছে টপ, একটা হচ্ছে বটম। এই 6 রকমের কি কোয়ার্কস আছে, ঠিক আছে। এই কোয়ার্কসের মধ্যে একটা অংশ হচ্ছে প্রোটন এবং নিউট্রন। প্রোটন নিউট্রন হচ্ছে ওয়ান কাইন্ড অফ কোয়ার্কস, ঠিক আছে, যেটা আমরা নর্মালি প্রোটন নিউট্রন ইলেকট্রন খালি পড়তে থাকি। এই যে প্রোটন নিউট্রন, এটা হচ্ছে যে কোয়ার্ক দিয়ে তৈরি, বা ওয়ান কাইন্ড অফ কোয়ার্ক বলতে পারি। এই যে কোয়ার্কসগুলো হচ্ছে যে কি আনস্টেবিলিটির জন্য তারা কি করে, ক্রিয়েট করে। এই 6 রকমের কোয়ার্ক মিলে অন্যান্য পার্টিকেল ক্রিয়েট করতে থাকে, যেহেতু তারা আনস্টেবল। তো তারা কি করে, হাইড্রনস গঠন করে, হাইড্রনস। তো আমরা স্পেসিফিকলি হাইড্রনস নিয়েও ভিডিও করব। তো তারা কি করে, হাইড্রনস গঠন করে। এই হাইড্রনস কণিকার দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ম্যাসন্স, একটা হচ্ছে ব্যারিয়ন্স। তো ম্যাসন্স এবং ব্যারিয়ন্সের মধ্যে ব্যারিয়নের অন্তর্ভুক্ত হচ্ছে আমাদের প্রোটন নিউট্রন। আমাদের পরিচিত প্রোটন নিউট্রন হচ্ছে ব্যারিয়ন্সের অন্তর্ভুক্ত। আচ্ছা, প্রোটনকে আমরা যদি আরেকটু বেশি ক্লাসিফাই করি, প্রোটন হচ্ছে দুইটা আপ কোয়ার্ক, একটা ডাউন কোয়ার্ক নিয়ে তৈরি। এই যে 6 রকমের কোয়ার্ক থেকে আপ কোয়ার্কের মধ্যে দুইটা থাকবে, একটা ডাউন কোয়ার্ক থাকবে, এইগুলো নিয়ে তৈরি হবে আমাদের প্রোটনটা। সেক্ষেত্রে আমাদের নিউট্রনটা কী দিয়ে তৈরি?
নিউট্রন হচ্ছে দুইটা ডাউন একটা আপ কোয়ার্ক, দুইটা ডাউন কোয়ার্ক আর একটা আপ কোয়ার্ক নিয়ে আমাদের নিউট্রনটা তৈরি হবে। তাহলে নর্মালি প্রোটন হচ্ছে কোয়ার্কস দিয়ে তৈরি, এবং কোয়ার্কসের মধ্যে দুইটা আপ কোয়ার্ক একটা ডাউন কোয়ার্ক থাকবে প্রোটনের জন্য, আর নিউট্রনটা দুইটা ডাউন কোয়ার্ক এবং একটা আপ কোয়ার্ক নিয়ে তৈরি, এবং তারা হচ্ছে ব্যারিয়ানের অন্তর্ভুক্ত, যারা হচ্ছে হাইড্রোনসের অন্তর্ভুক্ত, এবং হাইড্রোনসগুলো হচ্ছে যে কোয়ার্কস থেকে সৃষ্টি। যেহেতু কোয়ার্কস আনস্টেবল, এই জন্য এটা আনস্টেবিলিটির জন্য হাইড্রোনসকে সৃষ্টি করে, এবং হাইড্রোনসের দুইটা পার্ট, তার মধ্যে ব্যারিয়ান্সের অন্তর্ভুক্ত হচ্ছে আমাদের প্রোটন নিউট্রন। তো দেখা যাচ্ছে এগুলোকে ভাঙতে ভাঙতে আমরা কিন্তু অনেক গভীরে যাই, কিন্তু এই ব্যাপারগুলো আমরা কিন্তু সচরাচর মানে বুঝতে চেষ্টা করি বা জানি না আর কি বলতে গেলে। তো আমার ইচ্ছাই যে সবাইকে জানানো বা ছোটো লেভেলে যেন সবাই ব্যাপারগুলো একটু জানতে পারে, যে প্রোটন নিউট্রন আমরা সোজাসুজি পড়া শুরু করে দিই, কিন্তু এগুলো যে এত গভীর থেকে আসছে তা কিন্তু আমরা ইউটিলাইজ করতে পারি না। আচ্ছা, এই যে ফার্মিয়ন্সের একটা অংশ কোয়ার্ক, যা অংশ আমরা এগুলো পাইলাম, তো আরেকটা অংশ হচ্ছে ল্যাপটনস। আচ্ছা, কোয়ার্কস বলছি আনস্টেবল, কিন্তু ল্যাপটনসটা হচ্ছে স্টেবল পার্টিকেল। ল্যাপটনস ভাগের পার্টিকেলগুলো হচ্ছে স্টেবল। স্টেবিলিটির জন্য তারা হচ্ছে যে কোনো ক্লাসিফাই করে না, তারা আবার হাইড্রোন সৃষ্টি করতেছে, যেমন কোয়ার্কস হাইড্রোনস থেকে মেসোস, এভাবে করে ক্লাসিফাই করা যায় না। এটা হচ্ছে যে ল্যাপটনসের অন্তর্ভুক্ত যারা আছে তারাই থেকে যায়, তারা কি করে ইন্টারাকশন করে বা একসাথে মিলে অন্য কিছু গঠন করে না। তো ল্যাপটনসের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে আমাদের ইলেকট্রন, আমাদের পরিচিত ইলেকট্রন হচ্ছে ল্যাপটনসের অন্তর্ভুক্ত, এবং প্রোটন নিউট্রন কোয়ার্কসের অন্তর্ভুক্ত, যা এই তিনটা আমরা সব সময় পড়ে থাকি, ঠিক আছে। এই ইলেকট্রন হচ্ছে ওয়ান কাইন্ড অফ ল্যাপটনস। এছাড়া ল্যাপটনের মধ্যে আছে টাউ নিউট্রিনো এবং নিউট্রিনো। নিউট্রিনো হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং পার্টিকেল বলতে গেলে, বা এটাকে আমরা ভুতুরে পার্টিকেলও বলতে পারি। আচ্ছা, এটা নিয়েও ভিডিও আমরা করব, নিউট্রিনো, ঠিক আছে। এরপর হচ্ছে টাউ। এগুলো এই যে পার্টিকেলগুলো, এগুলো হচ্ছে ল্যাপটনসের অন্তর্ভুক্ত। এই যে ব্যাপারগুলো, এই টোটাল যে ফেনোমেনা আমরা এতক্ষণ অবজার্ভ করলাম, এই যে ব্যাপারগুলো, এগুলো সবগুলো হচ্ছে ম্যাটার সৃষ্টির জন্য পার্টিকেলের একটা অংশ। তো এখানে এগুলো প্রত্যেকটা একটা পার্টিকেল, এক একটা পার্টিকেল, তো এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, এবার হচ্ছে ফোর্সেসের জন্য, বা এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডে ফোর্সেসগুলো আছে, এগুলোর জন্য হচ্ছে কিছু দায়ী কণিকা আছে, অর্থাৎ ফোর্স যে সৃষ্টি হচ্ছে, অর্থাৎ এই কলমটা এখানে পড়লো, তো গ্র্যাভিটির কারণে নর্মালি নিচে পড়লো বা নিচে পৃথিবী আকর্ষণ করতেছে, ঠিক আছে। তো এই যে গ্র্যাভিটিটা, এটা একটা কণিকার জন্য কজ হয়। তো এই কণিকাগুলো কী কী, যা হচ্ছে ফোর্সগুলোকে কজ করে, তো তাদেরকে আমরা বোসন্সের মধ্যে রাখি আর কি, বোসন্স পার্টিকেলের অন্তর্গত রাখি। তো আমাদের নর্মালি ফান্ডামেন্টাল ফোর্সের মধ্যে আমরা পাই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স বা উইক ইন্টারাকশন, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স বা স্ট্রং ইন্টারাকশন, এর হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। তো যদি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের কথা বলি, এই ফোর্সের জন্য ফোটনসরা দায়ী। ফোটন, আমরা ফোটন, এই যে আলো, ঠিক আছে, ফোটন হচ্ছে যে আলোর লাইটের কিছু এনার্জি আছে, লাইট এনার্জি আকারে ইমিট হয়, এই এনার্জির প্যাকেটগুলোকে আমরা ফোটন বলে থাকি নর্মালি, এটা তো আমরা জানি সবাই। এই যে ফোটনসগুলো, এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স সৃষ্টি করার জন্য দায়ী। তো উইদাউট এনি ফোটনস ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কিন্তু হবে না, ঠিক আছে, হবে না। উইক নিউক্লিয়ার ফোর্সের জন্য WZ বোসন্সরা দায়ী। WZ বোসন্স কণিকাগুলো উইক নিউক্লিয়ার ফোর্সের জন্য বা উইক নিউক্লিয়ার ফোর্স ঘটানোর জন্য দায়ী। স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের জন্য গ্লুয়ন্স দায়ী, গ্লুয়ন্স। এবং গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য গ্র্যাভিটেশনস দায়ী, গ্র্যাভিটনস দায়ী। গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য দায়ী হচ্ছে গ্র্যাভিটনস। আচ্ছা, গ্র্যাভিটন নিয়ে আমরা অলরেডি ভিডিও বানাইছি। এখানে একটা জিনিস বলে রাখি যে গ্র্যাভিটন হচ্ছে একটা হাইপোথেটিক্যাল পার্টিকেল, অর্থাৎ যেহেতু আমরা গ্র্যাভিটি সম্পর্কে তেমন বেশি কিছু জানি না, সেক্ষেত্রে গ্র্যাভিটিকে কজ করে এমন পার্টিকেল গ্র্যাভিটনস সম্পর্কে জানা তো নর্মালি ইম্পসিবল আমাদের জন্য বর্তমানে। সেক্ষেত্রে আমরা গ্র্যাভিটনস নিয়ে একটা ভিডিও করছি, যেখানে আমরা গ্র্যাভিটনসের ব্যাপারগুলো বা গ্র্যাভিটনস কি ওইটা নিয়ে আলোচনা করছি হালকা পাত্রা, কিন্তু এটা বলে রাখি যে এটা একটা হাইপোথেটিক্যাল পার্টিকেল, ঠিক আছে। আর নর্মালি এই যে ব্যাপারগুলো আছে গ্লুয়ন্স, WZ বোসন্স, ফোটনস, বা এখানে ম্যাটারের জন্য যেই অংশগুলো আছে পার্টিকেলের, ওগুলো সবগুলো আমরা নর্মালি জানছি আর কি। তো এই যে ব্যাপারটা, এটার জন্য সবচেয়ে বেশি আমাদেরকে হেল্প করা হচ্ছে সার্ন, এবং তার মধ্যে একটা যন্ত্র লার্জ হাইড্রল কোলাইডার। এটা খুবই মানে বিজ্ঞানের অগ্রযাত্রা বা পার্টিকেল ফিজিক্সের সবচেয়ে বেশি ইভ্যালুয়েশন আনছে এই লার্জ হাইড্রল কোলাইডার যন্ত্রটা, বা এই সার্নের রিসার্চগুলো বলতে গেলে, ঠিক আছে। আচ্ছা, এই ব্যাপারগুলোর মধ্যে কিন্তু স্ট্যান্ডার্ড মডেল অফ এলিমেন্টারি পার্টিকেল সীমাবদ্ধ না, কারণ আমি এখন একটা চিত্র দেখাচ্ছি। আচ্ছা, চিত্রটার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে পাশে একটা অংশ দেখা যাচ্ছে হলুদ, এটা হচ্ছে লেখা আছে যে কি হিগস বোসন, লেখা আছে কি হিগস বোসন। আচ্ছা, এটা কেন এরকম আলাদাভাবে লেখা, এই ব্যাপারটা দেখি। হিগস বোসন আলাদাভাবে কেন লেখা, যেহেতু আমরা ফোর্সের জন্য, ফোর্সগুলো মানে বিশ্ব ব্রহ্মাণ্ডে ফোর্সগুলো কোত্থেকে হয় ওটার জন্য যে পার্টিকেলগুলো দায়ী এগুলো পড়লাম। এরপর ম্যাটারটা কোত্থেকে হয়, এগুলোর জন্য
যেই পার্টিকেলগুলো দায়ী ওগুলোও পড়লাম। আচ্ছা, এই দুইটার বাইরে আলাদাভাবে এখানে কি হিগস বোসনটা লেখার কি দরকার, বা এটা কী জিনিস? আচ্ছা, এটার আগে আমাদেরকে জানতে হবে মাস কি। মাস আমাদের ভর বা মাস কি এটা সম্পর্কে জানতে হবে। আমরা যেই সচরাচর যে মাসের ধারণাটা আমাদের মধ্যে রাখি, এটা কিন্তু অ্যাকচুয়াল ধারণা না বলতে গেলে, কারণ মাস হচ্ছে অনেক ব্রড একটা আলোচনা। মাস নিয়ে যদি করতে চাই, মাস অনেক ইন্টারেস্টিং একটা জিনিস আর কি। নর্মালি আমরা মাস বলতে চাই যে এটা একটা কলম, এটা যে এটার মধ্যে যে যতটুকু পদার্থ আছে, অর্থাৎ একটা ম্যাটারে যতটুকু পরিমাণ পদার্থ আছে এর মধ্যে মোট পদার্থের পরিমাণটাকে আমরা ভর বলে থাকি। এই ব্যাপারগুলোর জন্য আমরা এতটুকুই বলতে পারবো, আর কিছু না। এখানে যদি রিলেটিভিটি নিয়ে আসি, আইনস্টাইন রিলেটিভিটি, সেক্ষেত্রে আইনস্টাইন মাসকে এনার্জির একটা রূপ বলছে, অর্থাৎ ভর হচ্ছে শক্তির একটা রূপ। হ্যাঁ, অর্থাৎ এখানে আমরা ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার সম্পর্কে অনেকেই জানি। ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার বা মাস এনার্জি ইকুয়েশনে আইনস্টাইন এটাই বোঝাইছে যে মাস ইজ ওয়ান কাইন্ড অফ এনার্জি। ঠিক আছে, তো আমরা যদি এটা নিয়ে কোনো দিন আলোচনা করি, রিলেটিভিটির পার্টটার মধ্যে করব, তখন আমরা এই ব্যাপারগুলো জানবো। এছাড়া আমরা জানি কি রিলেটিভিস্টিক মাস একটা অংশ আছে, রিলেটিভিস্টিক মাস। তো এই ব্যাপারটা হচ্ছে যদি আমরা মানে স্পিড যদি আমাদের বৃদ্ধি পাই বা আলোর বেগের কাছাকাছি বা আলোর বেগে যাই, তাহলে আমাদের মাসটা চেঞ্জ হবে। কিন্তু নর্মালি মাসটাকে আমরা কনস্ট্যান্ট চিন্তা করি, ঠিক আছে। কিন্তু ওয়েট বা ওজন আর মাস কিন্তু একই না। ওজনের ক্ষেত্রে আমরা এখানে গ্র্যাভিটিটা দরকার, এটা আলাদা জিনিস, ঠিক আছে। এটা হচ্ছে মাস ইন্টু গ্র্যাভিটি বা এরকম একটা ফর্ম আছে আর কি ওজনের, ডাব্লিউ ইকুয়াল টু এম, যেটা নর্মালি পড়ছি। ওজন যেহেতু বলি, ওজন আর ভর কিন্তু আলাদা বিষয়। ওজনটা আমরা ক্লাসিক্যাল মেকানিক্স আলোচনা করবো তাইলে। তো মাস হচ্ছে নর্মালি কনস্ট্যান্ট থাকবে সব জায়গায়। এই ব্যাপারগুলোতে যাচ্ছি না, আইনস্টাইন বা রিলেটিভিস্টিক ব্যাপারগুলোতে যাচ্ছি না। নর্মালি মাস হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। মাস বলতে মোট পদার্থের পরিমাণ। তাহলে এই যে মাস আমাদের, ওটা কোত্থেকে আসলো? এটার জন্য এই হিগস বোসনটাকে এখানে অন্তর্ভুক্ত করাইছে, যা হচ্ছে মাস সৃষ্টির জন্য দায়ী। আচ্ছা, হিগস বোসন কিন্তু মাস সৃষ্টির জন্য দায়ী না, হিগস ফিল্ড দায়ী। মাস সৃষ্টির জন্য দায়ী কি? হিগস ফিল্ড, FILD, ফিল্ড, হিগস ফিল্ড। হিগস ফিল্ডের মধ্যে থেকেই হিগস বোসনটা আসে, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো, অর্থাৎ এই যে বাড়তি একটা আলোচনা করা হয়েছে হিগস বোসন দিয়ে, এই হিগস বোসন নিয়ে আমাদের নেক্সট পর্বটা কি স্টার্ট করব আমরা। যেহেতু এটাকে আলাদা বা আউট অফ দ্য বক্স বলতে পারি, এই জিনিসটা কেন আলাদাভাবে আলোচনা করা আছে স্ট্যান্ডার্ড মডেল অফ পার্টিকেল ফিজিক্সের মধ্যে, তো তখন আমরা এই ব্যাপারটা একটু বা হিগস বোসন বা হিগস ফিল্ড নিয়ে নেক্সট ভিডিওটা আমরা একটু করব বা আলোচনা করব। ধন্যবাদ আমাদের এই পর্বের সাথে থাকার জন্য। আমরা ইনশাল্লাহ পার্টিকেল ফিজিক্সের ইম্পর্ট্যান্ট পার্টগুলো আলোচনা হবে এখানে, এবং এই প্রত্যেকটা স্পেসিফিক পার্টিকেলগুলো নিয়ে বা তাদের আচরণ নিয়ে আমরা ইনশাল্লাহ ভিডিও কন্টিনিউ করতে থাকবো। ধন্যবাদ সবাইকে।